আসুন দুপুরের বাংলাদেশের শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। আবারও ডিমের বাজার লাগামহীন, দাম নির্ধারণ করে দিচ্ছে ব্যবসায়ী সমিতি। বৃষ্টি প্লাবনের অজুহাতে রাজধানীতে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছে। দাবি আদায়ের নামে আন্দোলনের চাপে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারকে, অভিযোগ সাবেক উপদেষ্টাদের। গণভোট নিয়ে বিএনপির মনোভাব প্রকাশ পেলে ভিন্ন হতো রাজনৈতিক প্রেক্ষাপট। ডেইলি রেট আন্দোলনে তো আমরা তো প্রায় হাজারখানেক 5 থেকে 600 আন্দোলন দেখেছি। আমরা তখন টের পেয়েছি যে এটার পিছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে। অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা 5টা বেজে গেছে, বেরোতে পারছি না কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলনকে মিটমাট হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের জ্বালানি সমঝোতা সই, ঢাকাকে কৌশলগত সহায়তা দেবে ওয়াশিংটন, উন্মোচন হবে সহযোগিতার নতুন ক্ষেত্র। 22 বছর পর কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখনন সহ অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। একগুচ্ছ উন্নয়ন দাবি নিয়ে অপেক্ষায় জেলাবাসী। চাঁদপুরে একটা যদি ইপিজেড তৈরি করে দেয় তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সে বেকার সংখ্যাটা দূর হবে। আন্দোলন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু। ইরান ইস্যুতে দুদেশের অবস্থান অভিন্ন। জিনপিং এর সাথে দ্বিতীয় দফায় বৈঠক শেষে জানালেন ট্রাম্প, মাইল ফলক আখ্যা দিলেন চীনের রাষ্ট্রপ্রধান। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। ডিমের বাজারে চলছে চরম নৈরাজ্য। মাসের ব্যবধানে ডজন প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবির দাম নির্ধারণ করে দিচ্ছে ব্যবসায়ী সমিতি। এছাড়া উৎপাদন কম আর বৃষ্টির অজুহাত তো রয়েছেই। এদিকে ব্রয়লার সেই 180 টাকা, সোনালী 320 থেকে 340 টাকা, আর দেশি মুরগি বিকোচ্ছে 720 থেকে 750 টাকায়। বিপাকে সীমিত আয়ের মানুষ। বাজার মনিটরিং জোরালো করার তাগিদ ক্রেতাদের। ডিমের বাজারের নৈরাজ্য যেন কিছুতেই থামছে না, কোনোভাবেই নাগাল আসছে না দাম। 1 মাস আগে যে ডিমের ডজন 100-110 টাকা মিলেছে, এখন সেই একই ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। এতে বেশ বিপাকে পড়েছেন মধ্য ও সীমিত আয়ের মানুষজন। কেননা সাদা ডিমের ডজনও 135 থেকে 140 টাকা, আর হাঁসের ডিম তো সেই 180 টাকাতেই। আড়তদারের কাছে যারা সমুদ্রে আছে, সমুদ্রের কাছে ওইখানে আলোচনা করতে হবে। আগে তো আপনি অনেক কম ছিল, আগে ছিল আপনার 120 টাকা আমরা বিক্রি করতাম, আজ দিকে তো 15 দিন আগে। বৃষ্টি হচ্ছে, সেটাও যদি লজিক্যাল কারণ হতে পারে সেটাও হতে পারে। আর সিন্ডিকেট তো আমাদের দেশে অলওয়েজ থাকেই। ব্রয়লার সেই চিরচেনা 180 টাকা, সোনালী মুরগির দাম 320 থেকে 340 টাকা, তবে দেশি মুরগি এখনও 720 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদন আছে, কাস্টমার নাই, বেচে কিনা কম, এখন এই জন্য দাম কমছে। গরিব মানুষের কীভাবে কিনবো, এদের আয় কম। আমাদের মধ্যে যারা তারা তো হিমশিম খাই। এবার ঢাকার বাইরে ডিম ও মুরগির বাজারের খবর জানতে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা, সহকর্মী জিসান আহমেদের কাছে। ধন্যবাদ হুমায়ুন। চুয়াডাঙ্গার ডিম এবং মুরগির বাজারও কিন্তু অস্থিরতা কাটেনি। বাজারগুলোতে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম কিছুটা কমেছে, তবে লেয়ার মুরগির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের আমিষ পূরণের এই পণ্যটি কিন্তু এখন এক প্রকার বলা চলে যে নাগালের বাইরে। লেয়ারটা হলো আপনার 370 টাকা বিক্রি, 360 টাকা কিনা। লেয়ার বেচে কোনো লাভ নেই। যেটুকু চাহিদা লাগবে তার থেকে অল্প পরিমাণ কিনে আমাদের চাহিদা মেটাতে হচ্ছে। একইভাবে ডিমের বাজারও কিন্তু বেশ অস্থির। গত 1 মাসের ব্যবধানে চুয়াডাঙ্গায় খাঁচি প্রতি ডিমের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। মধ্যবিত্ত মানুষেরা আসলে জীবন চালানোর কামার জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। দামটা বাবা কারণ আছে এই সময় অনেক প্রোডাকশন কম থাকে, 90% থেকে চলে আসে 70%। খামার পর্যায়ের খবর জানতে যাব বগুড়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন। জিসান, ধন্যবাদ আপনাকে। গেল 1 সপ্তাহেরও বেশি সময় ধরে বগুড়া সহ উত্তরাঞ্চলের ডিমের বাজার বেশ ঊর্ধ্বমুখী। 1 সপ্তাহ আগেও পাইকাররা যে ডিম কিনে আনতে পারতেন 10.5 টাকা বা তার চেয়ে কয়েক পয়সা বেশি দামে, সেই ডিম এখন তাদেরকে প্রতি পিস কিনতে হচ্ছে 11 টাকা 20 পয়সা থেকে শুরু করে কখনো কখনো 11.5 টাকার বেশি, যে কারণে খুচরা বাজারে প্রতি পিস ডিম এখন বিক্রি হচ্ছে 12 টাকায়। মুরগির দামটা বেশি পাচ্ছিল থেকে
মুরগি বিক্রি করে তো লাভবান আছে। এখন ডিমের সংকট। আমাকে যে দৈনিক যে দোকান ভাড়া, আমাকে যে বেতন, এগুলো উঠতেছে না। মাংস তো আমরা যেতেই পারি না, এখন মাছ বাদ দেওয়ার ডিমের দিকে আসছি, তাও ডিমের দাম বেশি। এদিকে ডিমের দাম ঊর্ধ্বগতি থাকলেও গেল এক সপ্তাহে বিভিন্ন জাতের মুরগির দাম বগুড়ায় কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত। আমার কাছে এই ছিল বগুড়া থেকে মুরগির মাংস এবং মুরগির ডিমের সর্বশেষ খবর। বৃষ্টি ও প্লাবনের বিরূপ প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। দোকানীদের দাবি যোগানে কমে যাওয়ায় বেড়েছে উত্তাপ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 40 টাকা। বেশিরভাগ সবজির দাম 100 টাকার আশেপাশে। অস্বস্তি কমেনি মাছের দোকানও। বিক্রেতাদের আশা 2 সপ্তাহের মধ্যেই ইলিশের আহরণ বাড়লে কিছুটা কমবে দাম। সবজি বাজারে অস্বস্তি আরও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। হাতে গোনা 2-1টি বাদে প্রায় সব সবজির জন্য গুনতে হবে 80 থেকে 100 টাকা। গত সপ্তাহে যে কাঁচামরিচ পাওয়া যেত 120 টাকায়, আজকের বাজারে গুনতে হচ্ছে 160 টাকা কেজি। পেঁপে, বেগুন, শশার দামও শতকের ঘরে। বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রাজধানীতে সবজির যোগান কমেছে, প্রভাব পড়েছে দামে, এমন দাবি বিক্রেতাদের। সীমিত আয়ের ক্রেতাদের জন্য বেশ অসহনীয় হয়ে উঠেছে সবজি বাজার। কাঁচামরিচ ছিল 120 টাকা, এখন 160 টাকা, 40 টাকা কেজিতে বেশি। প্রত্যেকটা লাউ ছিল 60 টাকা, এখন লাউ 80 টাকা। বেগুন ছিল মনে হয় না 80 টাকা, এখন বেগুন 100 টাকা। প্রত্যেকটা মালে কেজিতে 20 টাকা করে বেশি। 100 টাকার নিচে কিছু নেই। শসা আপনি মনে করেন 100 টাকা, পেঁপে 100 টাকা, যেটা মানুষ সস্তায় খাবে। এগুলো এত চড়া, এগুলো কি মানুষ খাইতে পারে? সরকার যে একটা সিন্ডিকেট আছে, অদৃশ্য শক্তি, এই সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে, হয়তোবা সাধারণ মানুষের মধ্যে হয়তো চলে আসবে। চড়া মাছের বাজারও। তেলাপিয়া আর চাষের পাঙ্গাস মিলছে 200 থেকে 250 টাকা কেজিতে। চাষের রুই কাতলার দাম হাঁকা হচ্ছে 400 থেকে 450 টাকা। মিঠা পানির মাছের জন্য গুনতে হবে 600 থেকে 1000 টাকা কেজি। আর মানভেদে চিংড়ি মিলছে 800 থেকে 1600 টাকা কেজিতে। সবগুলো মাছের দামই বেশি, কোনোটাতে কম, আগের তুলনায় এখন অনেকগুলো বেশি। বাজারে মাছ আছে প্রচুর, দামটা আরেকটু কমলে যারা সীমিত আয়ের মানুষ তারাও মানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারতো। গাড়ি ভাড়া বেশি, এই বিভিন্ন রকমের মাছ, এই জন্য মনে করেন মাছের দাম একটু বাড়তি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে ইলিশের দেখা মিলছে, তবে খুব কম ক্রেতারই এই মাছ কেনার সামর্থ্য আছে। 1 কেজি আকারের নদীর ইলিশের দাম হাঁকা হচ্ছে 3500 টাকা। 700 থেকে 800 গ্রামের ইলিশ কিনতে চাইলে দিতে হবে 2000 টাকার বেশি। দামের ইলিশই ভয়তেই আসে না কাস্টমারে। 600 গ্রাম মাছ ঘাটে যত 2600 টাকা কেজি হয়, আমাকে 50 টাকা কেজিতে লাভ করা লাগবে না। বিক্রেতারা বলছেন আগামী 2 সপ্তাহের মধ্যে নদীতে ইলিশের আহরণ বাড়তে পারে, তখন দামও নাগালের মধ্যে আসবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এবারে জানবো কোরবানির পশু বেচা কেনার খবর। উত্তরাঞ্চলের হাটগুলোয় আনাগোনা বেড়েছে ব্যাপারীদের। আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা? আমি এই মুহূর্তে আছি চৌবাড়িয়া হাটে, নওগাঁ তথা এই অঞ্চলের সবচেয়ে পশু বেচা কেনার বড় হাট। এখানে স্বাভাবিকভাবেই প্রতি হাটে প্রায় লক্ষাধিক গবাদি পশু বেচা কেনার জন্য এখানে উঠে এবং দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা এখানে এসে গরু কিনে নিয়ে যান। আজকের হাটের শুরুটা একটু ব্যতিক্রম দেখছি, যেহেতু হাটটি শুরুই হয় দুপুরের পর, কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণের গবাদি পশু এখানে এসেছে। বিশেষ করে এই অঞ্চলে গবাদি পশু, বিশেষ করে যারা খামারে পালন করেছেন এবং বাড়িতে পালন করেছেন, সেই সব গরু, ষাঁড় গরুগুলো কিন্তু হাটে উঠেছে এবং অনেক বড় বড় গরু আমরা দেখছি আজকের হাটে উঠেছে অনেক আগে থেকেই। এবং আগে থেকেই দেখছি যে হাটের কানায় কানায় পণ্য, প্রচুর পরিমাণের সরবরাহ, সবই বলা চলে দেশীয় গরু এবং বাড়িতে পালন করা, বিভিন্ন খামারে পালন করা। খামারিরা বলছেন যে এবছর আসলে পর্যাপ্ত পরিমাণের গরু কিন্তু পালন করেছেন তারা। আমরা একজন খামারের সঙ্গে একটু কথা বলবো। আজকের হাটটা কেমন হবে মনে হচ্ছে? আজকের হাটটা অনেক বড়। স্বাভাবিকভাবে নওগাঁর মধ্যে বৃহত্তম হাট আমাদের চৌবাড়ি হাট। প্রতি শুক্রবার এখানে বৃহত্তম হাট বসে। ঈদ উপলক্ষে আজ অনেক বড় হাট বসেছে। বেচা কেনা কেমন দেখছেন? বেচা কেনা আছে এবং দামও ক্রয় ক্ষমতার মধ্যে আছে। সর্বোচ্চ বড় গরু দেখলাম 3,20,000 টাকা বিক্রয় বললো, তবে বিক্রয় হয়নি এবং স্বাভাবিকভাবে বেচা
বেচা কেনা হচ্ছে মিডিয়াম দামে, যেগুলো 60 থেকে 70,000 বা 80,000-এর মধ্যে, এগুলো বেচা কেনা সবচেয়ে বেশি হচ্ছে আর কি। দেবাশিস, শুনছিলেন যে একজন বলছিলেন যে তিনি দেখেছেন হাটে 1 লাখ টাকার মধ্যে যেসব গবাদি পশু বেচা কেনা সেগুলোই কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে। বড় গরুগুলো এখনো বেচা কেনা শুরু হয়নি ওই অর্থে। মাঝারি গরুগুলোর দিকেই চাহিদা বেশি এবং যারা ব্যাপারী আসছেন বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা, তারা কিন্তু এই মাঝারি আকারের ষাঁড় গরুগুলোকেই টার্গেট করে আসেন এবং এই ষাঁড় গরুগুলোর জন্যই চৌবাড়িয়া হাট সবচেয়ে বেশি আকর্ষণীয় এই অঞ্চলের, অর্থাৎ রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, পার্শ্ববর্তী নাটোরের থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাপারীরা যেমন গরু নিয়ে এসেছেন তেমনি খামারিরা গরু নিয়ে এসেছেন এখানে। আজকের হাট সবচেয়ে বড়, কেননা আগামী হাটে হয়তো কুরবানি ঈদের হাট নাও এখানে অনুষ্ঠিত হতে পারে, যার কারণে আজকের হাটকে কেন্দ্র করেই কিন্তু এক ধরনের বাজার ব্যবস্থা গড়ে উঠবে এবং দামের যে বিষয়টি, দরদামের যে বিষয়টি, সেটিও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে, যেহেতু দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারী এসেছেন এবং দেশের এই অঞ্চলের, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে খামারিরা গরু নিয়ে এসেছেন। সব মিলিয়ে আসলে আজকের হাট জমজমাট হাট হবে, হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু একটা জমজমাট হাট আমরা দেখতে পাবো এবং বেচাকেনা জমে উঠবে এমনটি কিন্তু আশা করা হচ্ছে। যেমন করে খামারিরা আশা করছেন তারা ন্যায্য দাম পাবেন তাদের গবাদি পশুর, এবং তেমনি যারা কিনতে এসেছেন বিশেষ করে ব্যাপারী, তারা দেশের নানা প্রান্তে নিয়ে যাবেন, তারাও চেষ্টা করবেন যে যতটা কম দামে কেনা যায়। আর সর্বোপরি হচ্ছে যারা কুরবানি করবেন তারা তাদের পছন্দ মতো গরু কেনার জন্য আজকে কিন্তু প্রচুর ভিড় করবে। আমরা নিয়মিত বুলেটিনে আসলে সেগুলো পরবর্তীতে জানাতে পারবো। দেবাশিস, ধন্যবাদ ছোটন যুক্ত হবার জন্য। গণভোট নিয়ে বিএনপির বর্তমান অবস্থান আগে প্রকাশ পেলে রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতো বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। উপদেষ্টা ফরিদা আক্তার বললেন, ভোটের আগে সকলের সম্মতি নিয়েই আয়োজন করা হয়েছিল গণভোট। আর আলী ইমাম মজুমদারের মতে সংস্কারের দাবি থেকে সরে আসা ঠিক না। 1.5 বছরে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের রাজনৈতিক ইন্ধন ছিল বলেও মনে করেন এই উপদেষ্টারা। তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রাসেল আহমেদ। ভিন্ন এক পরিস্থিতিতে 2024 সালে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পেশা ও ছাত্র প্রতিনিধির সমন্বয়ে গড়া পরিষদ দায়িত্ব পালন করে 19 মাস। পরে তারা গেছেন নিজ নিজ পেশা বা লেখালেখিতে। প্রায় সবাই দেশে আছেন নিজ বাসা বা পুরনো কর্মস্থলে। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন, বিচার ও সংস্কারের দাবি ছিল ছাত্র জনতার। ওই দায়িত্ব কতটা পালন করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? সাবেক 3 উপদেষ্টার মতে শুরু থেকেই দাবি আদায়ের আন্দোলনের নামে চাপে রাখা হয় অন্তর্বর্তী সরকারকে। জামাতে বলছে আপনারা দিয়ে দেন, অ্যাটলিস্ট রোজার পরে দিয়ে দেন, কিন্তু বিএনপিতে বলছে ডিসেম্বরে দিয়ে দেন স্ট্রংলি, এবং তারা বলছে আমরা আন্দোলন করব। এবং আমরা টের পাচ্ছিলাম যে ওরা প্রেশার ক্রিয়েট করবে এবং নানা রকম অস্থিরতা দেখছেন। ওইটা যে ডেইলি রেটে একটা আন্দোলন হতো, আমরা তো প্রায় 1000 খানেক 5 থেকে 600 আন্দোলন দেখেছি, এবং আমরা তখন টের পেয়েছি যে এটার পেছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে। অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা 5টা বেজে গেছে, বেরোতে পারছি না কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? তো ওইটা যে একটা চাপে রেখেছে অন্তর্বর্তী সরকারকে। আমরা 25-এরও মাঝামাঝি সময় এসে যে খুব আরামে কাজ করতে পেরেছে তা কিন্তু না। তো সেই অর্থে আমাদের কাজ করার সময়টাও খুব বেশি ছিল না। গভর্নেন্স ভেঙে পড়েছিল, সচিবদের বেশ কিছু পালিয়ে বেড়াচ্ছিল, কিছু পালিয়েও গেছে দেশ থেকে। ঠিক তেমনভাবে আপনার বাংলাদেশ ব্যাংকে গভর্নর পালিয়ে গেছিল। তো গোটা স্ট্রাকচারটাকে দাঁড় করে এটা ইয়ে করাটা খুব সোজা জিনিস ছিল না, ভুলভ্রান্তিও ছিল, সমস্ত কিছু ছিল। তার মধ্যে থেকে কিন্তু আমরা চেষ্টা করেছি, যতটা সম্ভব ডেলিভার করেছি। জুলাই সনদ হলেও এখনও গণভোট নিয়ে বিপরীত অবস্থানে সরকার ও বিরোধী দল। সংস্কারের নামে নির্বাচন ঠেকানোর শঙ্কা করেছিলেন বলে সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি আরও দীর্ঘ সময় থাকতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার? নির্বাচন না দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং কোনো পরিকল্পনাও ছিল না। এখানে কেন যে ওনারা এখন এটাকে অজুহাত হিসেবে, আমি বলবো যে এটাকে অজুহাত হিসেবে নিচ্ছেন, প্রতিশ্রুতি ভাঙছেন কেন, এটা আপনাদের কাছে উত্তর দিতে হবে না? এই কথাটা তো খুব দায়িত্বশীল গণমুখী কথা হতে পারে না। আমার ধারণা যতটুকু সম্ভব তারা ঐক্যমত্যে পৌঁছাতে চেষ্টা করবে এবং তারা কোথাও না কোথাও একটা জায়গাতে পৌঁছাতে পারবে আর কি। গণভোটটা যে হয়েছে, যে জুলাই সনদ যেটাকে বলা হয়, সেই জুলাই সনদের মধ্যেও কিন্তু তাদের কতগুলি ক্ষেত্রে তাদের ভিন্ন মত ছিল। আমরা যদি টের পেতাম বা ছাত্র যদি টের পেত যে এটা সনদ হবে টবে না, যে
একটা দিনের পর যখন মিটিং করলো, এগুলো সব লোক এখনও মিটিং যদি মনে করতো তখন তো ডেফিনেটলি সিনারিও অন্যরকম হতো। বিদায়ের দুদিন আগে মার্কিন বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ফরিদা আক্তার বলেন, এটি হওয়ারই ছিল। চুক্তির সময় নির্ধারণেও হাত ছিল না সরকারের। উচ্চ ট্যারিফ থেকে বাংলাদেশের রপ্তানি বাঁচাতে ওই সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার। অন্য সবকিছু বাতিল করলো, আপনার এই চুক্তিটা তো বাতিল করছে না। বিরোধী দলও বলছে বাস্তবতার নিরিখে এটাকে দেখতে হবে। কিসের বাস্তবতা? প্রেক্ষাপট বদল হওয়ায় রাজনৈতিক সরকার চুক্তি বাতিল করতে পারে বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা। অনেকে বলতে আপনারা 5 বছর থাকেন না। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি বিভাগে এই সমঝোতা স্মারকটি সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানির সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সই করেন সমঝোতা স্মারক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা স্মারক সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতার উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলোকে বৈচিত্র্যময় করবে। এর মধ্যে দিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে। আজও সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অনেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, ফলে পরিস্থিতি হয়ে উঠছে আরও উদ্বেগজনক। টিকাদান কর্মসূচি জোরে সোরে চললেও কমেনি ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাব। নগর থেকে গ্রাম ছড়িয়ে পড়েছে সবখানেই। সকাল থেকে রাজধানীর মহাখালীতে হামে আক্রান্ত রোগী আসা শুরু করেছে। বিশেষ করে ঢাকার পাশের অঞ্চল থেকেই রোগী আসছে বেশি। স্বজনরা জানান, স্বাভাবিক জ্বর নিয়ে শিশুদের ভর্তি করানো হলেও নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। এই হাসপাতালে এখনও 450-র উপর রোগী ভর্তি আছে। আতঙ্কিত না হয়ে পরামর্শে থাকার কথা জানিয়েছেন চিকিৎসকরা। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও ভর্তি আছেন হাসপাতালে। তবে এখনও মহামারী ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়নি দাবি চিকিৎসকদের। আমি টিকা দিয়েছিলাম 3 তারিখে, পরে 5 তারিখ থেকে সংক্রমণ বিধি আমরা বুঝতে পারছি। আমরা হসপিটাল নিয়ে আসতে আজকে 3 দিন হয়েছে আর কি। ওর প্রথম জ্বর গেছে 1 সপ্তাহ, তারপরে মিটফোন নিছি, পরে একটু ভালো হয়েছে, বাসায় নিয়ে গেছি। তারপর 2 দিন পরে আবার এই যে জ্বর কমে না, তারপরে হঠাৎ দেখি শরীরে জানি কি উঠছে। হাম পরিস্থিতির খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রেজা, একই সঙ্গে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আহমেদ আফরোজ। রেজা, রোগীর চাপ কেমন দেখছেন? হাম ছাড়াও অন্যান্য কোনো সংক্রমণের কথা কি জানাচ্ছেন স্বজনরা? দেবাশিস, হাম ছাড়া যেই সংক্রমণের কথা জানানো হচ্ছে সেটি মূলত হচ্ছে নিউমোনিয়া। অর্থাৎ এখানে যে শিশুরা ভর্তি হচ্ছেন তারা অধিকাংশই কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন। কেননা আপনি জানবেন যে যখন একজন শিশু হামে আক্রান্ত হন তখন তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি আসলে কমে যায়। ফলে সেই প্রতিরোধ ক্ষমতা কমে যাবার পরপরই সবচাইতে বেশি যেই সংক্রমণের বা রোগে আক্রান্ত হচ্ছে সেটিতে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে শিশুরা, এবং সেই পরিস্থিতি কিন্তু এই হাসপাতালে আমরা দেখছি এবং সেটির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে যেহেতু শিশুরা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। এছাড়া জানাচ্ছিলাম যে শুধুমাত্র শিশুরাই আক্রান্ত হচ্ছেন এরকম না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ডিএনসিসি হসপিটালে যারা আসছেন তাদের মধ্যে থেকে কিন্তু প্রাপ্তবয়স্করাও রয়েছেন। বিশেষ করে ঢাকার উপকূল থেকে, ঢাকার উপকণ্ঠ থেকে, বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তাদের মধ্যে প্রাপ্তবয়স্কদের সংখ্যাও রয়েছেন। বিশেষ করে 30 থেকে 40 বছর বয়সী এই বয়সী মানুষজন আসলে বেশি আক্রান্ত হচ্ছে এখন পর্যন্ত হামে। এবং আপনি জানেন যে এই হাম আক্রান্তদের মধ্যে একটি সচেতনতা বৃদ্ধির জন্য হাসপাতাল থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যে হামে আক্রান্ত হওয়ার পরে যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় তাতে উদ্বেগ না হয়ে আসলে চিকিৎসকের পরামর্শে থাকা জরুরি, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শে থাকা জরুরি। তবে এখন যেহেতু হামের প্রাদুর্ভাব রয়েছে এবং আপনি জানেন যে ঠিক হামের যে টিকাদান কর্মসূচি সরকারের পক্ষ থেকে করা হয়েছে গত মাসের 20 তারিখ থেকে, সেটির পরে সময় লাগে, যেটি 3 সপ্তাহ বদলাতে আরো কিছুটা সময় লাগবে। দেবাশিস, চিকিৎসকরা ধারণা করছেন এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ মে মাসের শেষ নাগাদ সেই পরিস্থিতি বদলানোর একটি
প্রয়াস কিংবা একটি প্রয়াস কিংবা প্রচেষ্টা হতে পারে এবং সেই যে প্রাদুর্ভাব এবং যে উদ্বেগজনক পরিস্থিতি সেটি আসলে ক্রমান্বয়ে কমতে পারে বলে এখানকার চিকিৎসকদের ধারণা। একটু আগে একজন চিকিৎসক কথা বলছিলেন আমাদের সাথে গণমাধ্যমে, তিনি বলছিলেন যে এই পরিস্থিতি তো আগে কখনো দেখা যায়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য সকলকে একসাথে কাজ করবার এবং সবাই মিলেই আসলে চেষ্টা করছেন, সেটি আমরা জানছিলাম। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমরা ধারণা করছি বিকেলের পরে এই হাসপাতালে হয়তো স্বাস্থ্যমন্ত্রী তিনি এই হাসপাতালটি পরিদর্শনে আসতে পারেন বলে আমরা শুনতে পারছি, কিন্তু সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদিও সরকারের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে যে নানান ধরনের কার্যক্রম এই পরিস্থিতি মোকাবেলায় তারা আসলে নিচ্ছেন এবং গ্রহণ করছেন, সেটি নিশ্চয়ই সেটি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলাদাভাবে বার্তা দেওয়া হবে বা কি করছেন তারা সেটি নিয়ে তিনি কথা বলবেন। দেবাশিস। ধন্যবাদ রেজা। যুক্ত হবার জন্য মৌলভীবাজারে অপেক্ষা করছেন আহমেদ আফরোজ, নতুনভাবে হাসপাতালে কতজন রোগী ভর্তি হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। দেবাশিস, আসলে হামের যে প্রাদুর্ভাব যখন শুরু হয় তখন যে চাপটা ছিল এখন চাপটা খানিকটা কমেছে, আমাদেরকে যেটি জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এবং বর্তমানে মৌলভীবাজার যে জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, সেই হাসপাতালে 15 থেকে 16 জন রোগী তারা চিকিৎসা নিচ্ছেন, যেটা আমাদেরকে RM অর্থাৎ আবাসিক মেডিকেল অফিসার যেটি জানিয়েছেন। এবং তিনি যেটি জানিয়েছেন এর মধ্যে 9 জন শিশু আছে, বাকি যারা তারা প্রাপ্তবয়স্ক। এবং সার্বিকভাবে যে যেটি আপনি বলছেন যে হামের উপসর্গ নিয়ে যারা আসছেন বা ভর্তি হচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে কিন্তু 80% কিন্তু শিশু এবং বাকি যে 20% তারা কিন্তু হচ্ছে প্রাপ্তবয়স্ক। তো এখন পর্যন্ত মৌলভীবাজার যেহেতু সদর হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল, এখানেই সবচেয়ে রোগী যারা তারা আসেন এবং চিকিৎসা নেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 200-র অধিক, প্রায় 250-র মতো রোগী যারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং সিভিল সার্জন আমাদের যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 3 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন, যদিও পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে 2 শিশু তাদের হাম যেটি সেটি শনাক্ত হয়নি এবং বাকি এক শিশু সে মারা যায় সিলেটে, যদিও মৌলভীবাজারের বাসিন্দা, যার কারণে সেই রেকর্ডটি মৌলভীবাজার জেলার নামে হয়েছে। তো সেটি যদি আমরা বাদ দিই তাহলে বলা যায় যে সার্বিক অবস্থা মৌলভীবাজারে এখন পর্যন্ত নমুনার মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যেটা সেই রকম কেউ মারা যায়নি। তবে এখানে যেটি নমুনা পরীক্ষার যে দীর্ঘসূত্রিতা সেই বিষয়টা সামনে আসছে, অর্থাৎ স্থানীয় যারা তারা যেটি বলছেন যে হাম এবং উপসর্গ নিয়ে যখন হাসপাতালে ভর্তি হওয়া যায় তারপরে কিন্তু এই নমুনা সংগ্রহ করে কিন্তু ঢাকায় পাঠানো হয় এবং সেই যে ফলাফল আসার যে দীর্ঘসূত্রিতা যার কারণে কিন্তু শনাক্তের হার যেটি সেটি আসলে সেভাবে শনাক্ত হচ্ছে না, সেটি যদি আরো দ্রুত করা যায় তাহলে হয়তো শনাক্তের হারটা আরো বাড়বে। দেবাশিস। ধন্যবাদ আফরোজ যুক্ত হবার জন্য। দহনকালে প্রকৃতি জুড়ে ফুলের আলপনা, কৃষ্ণচূড়া, সোনালু, জারুলের রং ঘ্রাণে মাতোয়ারা নগরীর পথ ঘাট। নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন ব্যস্ত নগরবাসী। এত ফুল যে গ্রীষ্মকালে ফোটে, এতগুলো ফোটে জানতাম না। প্রাকৃতিক সৌন্দর্যটা যেরকম মানুষের মনও অনেক ভালো করে, প্লাস মানুষ এসে এখানে একটু বিনোদন নেয়। গ্রীষ্মের ফুলের ডালি নিয়ে খবরের শেষ অংশে থাকছে সহকর্মী শওকত মঞ্জু শান্তর প্রতিবেদন। হামের প্রকোপে শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে তোলা হয় এই দাবি। হামে শিশু মৃত্যু, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল সহ 10 দফা দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ডক্টর ইউনুস এবং তার সহযোগীদের গাফিলতির কারণেই আজ হামের প্রকোপে প্রতিনিয়ত ঘটছে শিশু মৃত্যু। অভিযোগ, স্বাস্থ্য খাতে বিগত সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতি এর মূল কারণ। বিক্ষোভকারীরা জানান, 24-এর কোটা সংস্কার আন্দোলনের সময় যারা মানুষের মৃত্যু নিয়ে হাহাকার করেছিলেন তারা এখন নীরব। দাবিগুলোর মধ্যে আরও রয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নির্যাতন সহ নানা সহিংসতা এবং অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা। সোশ্যাল বিজনেসের নামে এই যে এতগুলো
বাচ্চাকে হত্যা করা হলো, সেই হত্যার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছিলেন, তার শান্তিতে নোবেলের কার্যক্রম করে বাংলাদেশ 18 মাস টের পেয়েছে। এই চুক্তি থেকে এই সরকারকে বলবো বিরত থাকার জন্য, এই চুক্তি বাতিল করার জন্য। ৭২-এর সংবিধান বাংলাদেশের স্বাধীনতা, কিন্তু আমরা এগুলো কথা বলতে পারি না। আমরা যদি এগুলো কথা বলি তাহলে হয়ে যে আমরা ফ্যাসিস্ট। দীর্ঘ 22 বছর পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফর ঘিরে পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন এসএসএফ, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ব্যানার ও বিলবোর্ড। সরকারের অগ্রাধিকার প্রকল্প, খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও দলীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচি। আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাবেন। দেবাশিস, দীর্ঘ 22 বছর পর চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ এর আগে তারেক রহমান যখন চাঁদপুরে এসেছিলেন তখন কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে এসেছিলেন। এবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তিনি চাঁদপুরে আসছেন, যে কারণে নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা আছে। ইতিমধ্যে কিন্তু জেলায় গত কয়েকদিন ধরে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি কিন্তু এই ঢাকা থেকে চাঁদপুর, কুমিল্লা হয়ে চাঁদপুরে প্রবেশ করবেন। এই চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন কর্মসূচির উদ্বোধন করবেন। চাঁদপুর সহ 22টি জেলায় উদ্বোধন করবেন। এছাড়া কিন্তু খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। তো জেলায় কিন্তু বিএনপি নেতাকর্মী এবং প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলায় 2000-এর বেশি পুলিশ সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। পিজিআর সদস্যরা আছেন, তারপরে র্যাব সহ এসএসএফ সদস্যরাও কিন্তু এই প্রধানমন্ত্রী নিরাপত্তা কর্মসূচিতে দায়িত্ব পালন করছেন। তো প্রশাসন থেকে যেমনটি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রাজধানীর শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন। শুক্রবার দুপুরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে হয় এই মানববন্ধন, যাতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার তাদের পুনর্বহালের আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমান সরকার বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্তের পাশাপাশি চাকরি ফিরিয়ে দেবে, এমনটাই তাদের প্রত্যাশা। মানববন্ধন থেকে 2009 সালে 57 জন সেনা অফিসার এবং 8 জন বিডিআর সহ মোট 74 জন হত্যার বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। চান পূর্ণ ক্ষতিপূরণ। ঘটনা হলো পিলখানায়, কিন্তু কেন এই বাহির ব্যাটালিয়নগুলো আমাদেরকে চাকরিচ্যুত করা হলো? আমরা অসহায়, আমরা নিরীহ, আমাদের উপর জুলুম করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, এটা বিদ্রোহ ঘটনায়। আমরা যদি অন্যায় করে থাকি আবার আমাদের সাজা হোক। আমরা জেল খেটে বেরিয়েছি, আমাদের আবার সাজা হোক ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায় করি নাই। রাজধানী গুলশান সোসাইটি লেক পার্কে শিশুদের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হলো। সকালে গুলশান সোসাইটির আয়োজনে কোমলমতি শিশুরা ঝাড়ু ও পরিচ্ছন্নতা সরঞ্জাম নিয়ে বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করে। রাজধানীর অভিজাত এলাকার শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই কর্মসূচিতে। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ববোধ এবং পরিবেশ রক্ষা বিষয়ক সচেতনতা গড়ে তুলতেই এই পদক্ষেপ। এদিকে এমন উদ্যোগে খুশি অভিভাবক ও শিশুরাও। তারা বলছে, নিজের শহর ও এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব সবার। সবাই সচেতন হলেই গড়ে তোলা সম্ভব সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ। সবাই বাসার সামনে সবসময় পরিষ্কার করবেন, যাতে আমাদের এনভায়রনমেন্ট পরিষ্কার থাকে। সব রাস্তা সবকিছু ক্লিন রাখা উচিত, তাহলে আমাদের জীবনও ভালো যাবে, আমাদের পৃথিবীও সুন্দর হবে। আমরা মেয়েদের দিয়ে কাজ করাচ্ছি, ওয়ারেস আমরা যখন বাইরে অ্যাবোর্ডে স্টাডি করতে যাচ্ছি ওখানে কিন্তু সবাই নিজের কাজ নিজে সেলফ হেল্প করছে। মাটিতে বা এগুলো অনেক শাই ফিল করে বা ওদের কাছে মনে হয় জার্মস আসবে, বাট এগুলোতে আমিও দেখলাম ও এখন খুব মজা করে করছে। রাস্তার মধ্যে নোংরা, লেকের পানি পুঁতিগন্ধময়, ফুটপাথগুলো সব দখল হয়ে গেছে। এগুলো তো বদলানো সম্ভব, এগুলো শুরু করতে হবে আমাদের নিজেদের থেকে। ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি এবং বজ্রাঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। সার্বিক নজরদারিতে তৎপর রাজ্য প্রশাসন।
নিহতদের প্রত্যেক পরিবারকে কমপক্ষে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন। কর্তৃপক্ষের তথ্য মোতাবেক গেল 24 ঘন্টায় ব্যাপক ঝড়ে ক্ষতির শিকার 19 জেলা। প্রাণ গেছে 1.5 শতাধিক গবাদি পশুর, ধসে পড়েছে 100-র কাছাকাছি বাড়িঘর, দেয়াল ও বৈদ্যুতিক খুঁটি। ব্যাহত যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা, এখনও চলছে উদ্ধার অভিযান। পরিস্থিতি সার্বিক তত্ত্বাবধানে 24 ঘন্টা সচল রাখা হয়েছে সরকারি কমান্ড স্টেশন। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান অভিন্ন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিতীয় দফা বৈঠক শেষে কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানান, দুদেশের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যাতে লাভজনক হবে উভয় পক্ষ। এদিকে স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের দাবি, অনন্য উচ্চতায় পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। মধ্যাহ্নভোজ শেষে এরই মধ্যে দেশের পথে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর প্রতিনিধি দল। সকালে চীনের ঐতিহ্যবাহী ঝংনান হাই পৌঁছায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন দুদেশের সীমিত সংখ্যক প্রতিনিধি। রুদ্ধদ্বার আলোচনায় সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়। চা চক্রের মাধ্যমে শুরু হয় আলোচনা। এদিন ট্রাম্প ও জিনপিং এর 1-to-1 বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট প্রশংসায় ভাষণ শিখে বিস্তারিত না জানালেও ট্রাম্পের দাবি, উভয় পক্ষের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে। অসাধারণ এই সফরে ভালো কিছু হয়েছে। বেশ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যা উভয় দেশের জন্যই চমৎকার। শির ব্যক্তিত্বকে অত্যন্ত শ্রদ্ধা করি, পরস্পরকে এক যুগ ধরে চিনি। নিঃসন্দেহে এটা দীর্ঘ সময়। আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি যা অন্যরা পারত না। আমাদের সম্পর্ক খুবই দৃঢ়। ইরান ইস্যুতেও ফলপ্রসূ আলোচনা হয়েছে জানান ট্রাম্প। তার দাবি, যুদ্ধ বন্ধের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় অভিন্ন। ইরান নিয়েও আলোচনা হয়েছে, কিভাবে যুদ্ধের অবসান ঘটানো যায় সে ব্যাপারে দুদেশের অবস্থান প্রায় একই। চায় না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, হরমুজ প্রণালীও খোলা রাখতে চায়। ট্রাম্পের সফরকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বলেছেন, উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠাবেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সফরটি ঐতিহাসিক ও যুগান্তকারী। একটি নতুন দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থাৎ কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক সম্পর্ক স্থাপন করা হয়েছে। একে মাইলফলক সফর বলা যেতে পারে। আলোচনা শেষ হয় মধ্যাহ্নভোজের মাধ্যমে। এর আগে ট্রাম্পকে ঝংনান হাই ঘুরে দেখান শি। বহুল আলোচিত সফর শেষে এখন বাড়ির পথে মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গ্রীষ্ম কি কেবলই খরতাপ আর ক্লান্তির মৌসুম? অনেকের ধারণা তাই। বিশেষত নগরবাসীর কাছে প্রকৃতির বদল ধরা দেয় না সহজে। আড়ালেই রয়ে যায় এই ঋতুর গহীন রঙিন পর্ব। রাজধানী খিঞ্জি সড়ক, মহল্লা আর আবাসের ফাঁকে যদিও বা একচিলতে আকাশ কোনো মতে ধরা দেয়, কিন্তু জারুল, সোনালু আর বকুলের রং, ঘ্রাণ অধরাই রয়ে যায়। পরিচয় হয় না বেশিরভাগ ফুলের সাথে। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেই জৌলুসপূর্ণ নিসর্গের খোঁজ নিয়েছেন। ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও মাহফুজ মিঠু। মাথার উপর প্রখর সূর্য আর পায়ের নিচে তপ্ত বিটুমিনে যান্ত্রিক শহরে ওষ্ঠাগত প্রাণ। গ্রীষ্মের এই দহন জ্বালা ধরায় পোড়া চোখে। হঠাৎ পথ চলতে থমকে যেতে হয় প্রকৃতির আলপনার হাতছানিতে। কৃষ্ণচূড়ার আগুন রাঙা সাম্রাজ্যে রাধাচূড়ার উজ্জ্বল অনুপ্রবেশ সহজেই ধরা দেয় নজরে। পথিকের মতো মৌমাছিও কনকচূড়া আর সোনালুর রঙে বিমোহিত। রঙের এই ক্যানভাসে আঁচড় দিতে বাদ যায় না তিলোত্তমার চঞ্চলতম প্রাণ। কৃষ্ণচূড়া যখন ফুটে তখন অসম্ভব ভালো লাগে। যেমন আজকে অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি যে আসবো, আমাদের বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি। গ্রীষ্ম যেন পটে আঁকা ছবি। কখনো চোখ আটকে যায় জারুলের বেগুনি মায়ায়, নীলাভ প্রশান্তি ছড়িয়ে দেয় নীলকণ্ঠ বা জ্যাকারান্দা। বাগান বিলাসের ঘন উল্লাস, নাগরিকের এফোর ওফোর করা উচ্ছ্বাস। কোথাও রক্তরাগের গাঢ় লাল আবিরকেও হার মানায়। আবেশ মাখা বিকেল,
হারিয়ে যায় লাল সোনালুর দীপ্তিতে। এত ফুল যে গ্রীষ্মকালে ফোটে, এতগুলো ফোটে জানতাম না। আর নাম অনেকবার আব্বুর কাছে শুনেছি, শেখার চেষ্টা করেছি, মনে থাকে না, এত ভ্যারিয়েশনস। গ্রীষ্মের এই সৌন্দর্য শুধু রঙে নয়, মিশে আছে সুবাসেও। বেলা শেষে বাতাসে ভেসে বেড়ায় বকুলের কোমল ঘ্রাণ, বেলির স্নিগ্ধতা, মাধবীলতার বেনি পাকানো সৌন্দর্য, কাঠমালতির এলিয়ে পড়া শুভ্রতা কিংবা চন্দ্রপ্রভার নির্মল উপস্থিতি কোণে দেখার আলোর মতোই মনটা আকুল করে তোলে। অনেক ধরনের গাছের মধ্যে সারি সারি ফুল ফুটে আছে, ভালোই লাগে। প্রাকৃতিক সৌন্দর্যটা যেরকম মানুষের মনও অনেক ভালো করে, প্লাস মানুষ এসে এখানে একটু বিনোদন নেয়, ছবি তোলে। সাদা কিংবা গোলাপি, নীরবে সেজে থাকা এক আতরলোবান কাঠগোলাপ, স্পাইডার লিলির ভিন্ন গড়ন কিংবা তিলোত্তমা ফুলের সৌন্দর্য ধরা দেয় ভিন্নভাবে। শহুরে হিজল ফুল জলাধার না পেলেও লাল গালিচা বিছিয়ে দেয় সড়কের ধারে। অকাল কদমের মুগ্ধতায় গাছের ছায়ায় বিশ্রাম খোঁজে ক্লান্ত পথিক। জলবায়ু পরিবর্তনজনিত যে ঘাত, সেই ঘাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষ লাগানো উচিত, প্রযোজনের সুযোগ করে দেওয়া উচিত, তারপর আসলে বীজ সংরক্ষণ করা উচিত এবং কি করে আসলে সংরক্ষণ করা যায় সেজন্য একটা সমন্বিত কর্মসূচি নেওয়া উচিত। এই শহরই ঠিকানা হয়ে গেছে সুবাবুল ফুলের। কমলা রঙের ফুলে ভরে না উঠলে কেউ তাকায় না বিপন্ন অশোক গাছের দিকে। সেই কবে গ্রাম ছেড়ে আসা সর্বজয়ার আর ফেরা হয়নি সে করে। এভাবে গ্রীষ্মের ফুলের তালিকা দীর্ঘ হয়েছে এই শহরে। গ্রীষ্মকে আমরা অনেকেই অনেক বেশি তাপ অথবা কষ্টের ঋতু হিসেবেই মনে করি, যদিও এই সময়ে প্রকৃতি সবচেয়ে বেশি রং ছড়ায়, সবচেয়ে বেশি ফুল ফোটায়। গাছে গাছে প্রতিটি ফুল আমাদের মনে করিয়ে দেয় বাংলার গ্রীষ্ম রুক্ষতার আড়ালে অনন্য এক সৌন্দর্যের প্রতিচ্ছবি। বাংলার প্রকৃতি বলে দেয় সব ঋতুরই আলাদা সৌন্দর্য আছে যদি তাকিয়ে দেখার চোখ থাকে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় শেষ টেস্টে কাল সিলেটে মুখোমুখি হবে দুদল। তার আগে ফিল্ডিংয়ের সময় বুকে আঘাত পেয়ে সিলেট টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান ইসলাম। তার জায়গায় স্কোয়াডে জাকির হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শঙ্কা আছে মাহমুদুল হাসান জয়কে নিয়েও। ডিপিএলের মাঝে হুট করেই বুধবার সিলেটে উড়িয়ে নেওয়া হয় জাকিরকে। সিলেটে ক্যাচ অনুশীলনে স্লিপ ফিল্ডারদের নিয়ে হেড কোচ ফিল সিমন্স। দ্বিতীয় স্লিপে ক্যাচ লুফে নিতে হঠাৎ থমকে গেলেন সাদমান ইসলাম। বুকের বাঁ পাশে অস্বস্তি বোধ করতেই অনুশীলন ছেড়ে আসেন এই ওপেনার। ফিজিও বাইজিদ ইসলামের কাছে গিয়েও কিছুটা ব্যথা অনুভব করছেন বুকে, দূর থেকে বোঝা যাচ্ছিল এমনটাই। এদিকে আউটার স্টেডিয়ামের সেন্টারে ক্যামেরার লেন্স ঘুরতেই আটকে যায় চোখ। স্কোয়াডের বাইরে থাকা জাকির হাসানকে নিয়ে ব্যাটিং অনুশীলনে ফিল সিমন্স। প্রায় লম্বা সময় মুমিনুলকে সঙ্গী করে নেটে ব্যাট করেন জাকির। ঢাকা লেপার্ডসের হয়ে গুলশানের বিপক্ষে ডিপিএলের ম্যাচ খেলার পর বুধবার জাকিরকে নিয়ে আসা হয় সিলেটে। চলতি ডিপিএলে এক ম্যাচ আগেই সিটি ক্লাবের বিপক্ষে খেলেছেন 137 রানের অনবদ্য এক ইনিংস। এখন পর্যন্ত যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে সমস্যাটা শুধু সাদমানকে নিয়ে নয়, জানা গেছে মাহমুদুল হাসান জয়েরও আছে ফিটনেস ইস্যু, যার থাকা নিয়ে শঙ্কা আছে দ্বিতীয় টেস্টে। এদিন অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ওপেনার তানজিদ তামিম অনুশীলনে ছিলেন ব্যস্ত। স্লিপ ক্যাচের পর নেটে ব্যাট করতে দেখা যায় তামিমকে। শেষ পর্যন্ত নিয়মিত দুই ওপেনারই খেলতে না পারলে যে লাল বলে অভিষেকের স্বপ্নটা রঙিন হতে পারে এই তরুণ তারকার। একাধিক সূত্রে জানা গেছে জাকিরকে শুধুমাত্র ব্যাকআপ হিসেবে আনা হয়েছে সিলেটে। তবে সাদমান কিংবা জয় কাউকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। যদি শেষ পর্যন্ত এই দুজনেরই কারো সংখ্যা থাকে সিলেট টেস্ট খেলার, তবে স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। আর যদি তা হয় তবে দ্বিতীয় টেস্টের একাদশের সুযোগ পাবার লড়াইয়ে তানজিদ তামিমের সাথে যুক্ত হবে জাকির হাসানের নাম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদ রানা। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে পুরস্কারটি জিতলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 8 উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নাহিদ। এর মধ্যে দিয়ে প্রথমবার আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ডানহাতি এই পেসার। সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। 1 উইকেট নিতে খরচ করেন 65 রান, তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। মিরপুরে সেই ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে 32 রানে 5 উইকেট নেন নাহিদ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও 2 উইকেট নেন তিনি। সিরিজ সেরার পুরস্কার ওঠে তার হাতে। বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। বর্তমান রানার্স আপদের 26 সদস্যের দলে জায়গা পাননি এদুয়ার্দো কামাভিঙ্গা। মাস 3 আগে ফ্রান্সের সবশেষ ম্যাচেও খেলেন তিনি, কিন্তু সবশেষ মৌসুমে খুব বেশি ম্যাচ না খেলায় বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি কোচ দিদিয়ের দেশাম। ফ্রান্সের হয়ে 29 ম্যাচ খেলা কামাভিঙ্গা গত মৌসুমে একাধিকবার চোটে পড়েন। রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ 2 মৌসুমে খেলেছেন 76 ম্যাচ। গত বিশ্বকাপে খেলা ফরওয়ার্ড রান্দাল কোলো মুয়ানিও জায়গা পাননি। এছাড়া দলে নেই ক্রিস্টোফা এনকুনক, কিংসলে কোমান ও উগো একটিকে। আগামী 16 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। আই গ্রুপে তাদের জন্য 2 প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে। ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা। ইরান যুক্তরাষ্ট্রে দেশটির খেলা না খেলার ইস্যু তো আছেই। এখন পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ফিফার হস্তক্ষেপ চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ফুটবল বিশ্বকাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, যে আসর নিয়ে তোড়জোড় থাকে পুরো দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম নাই। অংশগ্রহণকারী দেশগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। অনেকেই দল ঘোষণাও করে ফেলেছে। সেখানে এখনো অনিশ্চয়তায় ইরান। যুক্তরাষ্ট্র দেশটার খেলা না খেলার ইস্যু তো আছেই। এখন পর্যন্ত ইরান জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র। দেশটাতেই ইরানের গ্রুপ পর্বের 3 ম্যাচ অগত্যা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ফিফার হস্তক্ষেপ চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন। 2-1 দিনের মধ্যে আমরা ফিফার সাথে একটি চূড়ান্ত বৈঠকে বসবো। তাদের অবশ্যই গ্যারান্টি দিতে হবে, কারণ ভিসা সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। একই সঙ্গে আমাদের জানানো হয়নি যে কার ভিসা মঞ্জুর হয়েছে আর কার হয়নি। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য ইরানের খেলোয়াড়দের তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা থাকলেও ফেডারেশন চেষ্টা করছে তুরস্কেরই আন্তালিয়াতে এই প্রক্রিয়া শেষ করার। কেননা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে দলটা। দিন 2 আগে শোনা গিয়েছিল ইরাকের কয়েকজন খেলোয়াড়ও এই ভিসা জটিলতার সম্মুখীন হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে ইরানের চিন্তা আরও বাড়ে। যদিও যুক্তরাষ্ট্র আর ইরাক 2 পক্ষই এই খবর অস্বীকার করে। এত অনিশ্চয়তার মাঝেও গত বুধবার তেহরানে জাতীয় দলের জন্য এক বিদায় সংবর্ধনার আয়োজন করে ইরান। সেদিন জার্সি উন্মোচনও করা হয়। এবারের বিশ্বকাপে জি গ্রুপে খেলবে ইরান। আগামী 15 জুন তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য 2 প্রতিপক্ষ বেলজিয়াম এবং মিশর। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন শাওন দত্ত। সাথেই থাকুন।